এই ভিডিওতে আমি আলোচনা করব ভোটার লিস্টে নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম কেমনভাবে ফিল আপ করবেন, সেই সঙ্গে এই এসআইআর আবহে আমাদের 6 নম্বর ফর্মের সঙ্গে অ্যানেক্সার 4 যেটা ডিক্লারেশন ফর্ম জমা করতে হয় সেটাই বা কেমনভাবে ফিল আপ করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো 6 নম্বর ফর্ম আমরা ব্যবহার করব কখন? যদি আমরা নতুনভাবে ভোটার তালিকায় নাম তুলতে চাই তাহলে 6 নম্বর ফর্ম ব্যবহার করব। আর একটা ক্ষেত্রে 6 নম্বর ফর্ম ব্যবহৃত হয়, সেটা হচ্ছে যে যদি কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে আবারও যদি সে ভোটার তালিকায় নাম তুলতে চায় সেক্ষেত্রেও কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। এই এসআইআরে যাদের নাম ভোটার তালিকায় নেই, অর্থাৎ এই যে ড্রাফট ইলেকটোরাল রোল, তাতে যাদের নাম বাদ গিয়েছে কোনো কারণে, তারাও যদি আবার নাম তুলতে চায় তাহলে তাকেও কিন্তু এই 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। সেই সঙ্গে অ্যানেক্সার 4 যে ডিক্লারেশন ফর্ম সেটাও কিন্তু ফিল আপ করতে হবে। তো চলুন আমরা দেখে নিই একদম স্টেপ বাই স্টেপ পদ্ধতি কেমনভাবে আমরা পুরো ফর্মটা ফিল আপ করবো। তো প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দেবো 6 নম্বর ফর্মটি। এটা দেখতে পাচ্ছেন 6 নম্বর ফর্ম। এই ফর্মটা ফিল আপ করতে হবে নতুনভাবে ভোটার তালিকায় নাম তোলার জন্য। সেই সঙ্গে থাকছে ডিক্লারেশন ফর্ম অ্যানেক্সার 4। এবার এই ফর্মটি আপনি কোথায় পাবেন? এই ফর্মটি আপনি আপনার বিএলওর কাছে পেয়ে যাবেন বিনা পয়সা। এছাড়াও আপনি অনলাইনেও ডাউনলোড করে নিতে পারবেন। এবারে আমি দেখাবো এই ফর্মটি কিভাবে একদম পূরণ করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ফর্মের একদম ওপরে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্ম নম্বর লেখা জায়গা রয়েছে। তো এই জায়গায় কিন্তু ভোটারকে মানে আবেদনকারীকে কিছু লিখতে হবে না। বিএলও যখন ফর্মটি জমা নেবে তখন তিনি এটা নাম্বারিং করে নেবেন। তো কিভাবে নাম্বারিং করবেন? এখানে নিচে লিখতে হবে পার্ট নম্বর, অর্থাৎ যে পার্ট বা বুথের তিনি বিএলও সেই পার্ট নম্বরটা নিচে লিখতে হবে, আর উপরে ফর্ম নম্বর। এটা হচ্ছে 6 নম্বর ফর্মের হয়তো 1 নম্বর। এবার যদি এরপরে কেউ ফর্ম জমা দিতে আসে তাহলে এই উপরের এই জায়গাটা চেঞ্জ হবে, এখানে 1-এর জায়গায় হয়ে যাবে 2। এরপরে যতগুলো ফর্ম আসবে এইভাবে রানিং সিরিয়াল নম্বরটা তিনি করে নেবেন। এরপরে প্রতি নির্বাচনী নিবন্ধন আধিকারিক বিধানসভা নির্বাচন ক্ষেত্রে নম্বর ও নাম, অর্থাৎ এখানে বিধানসভার নম্বর লিখতে হবে আর তারপরে বিধানসভার নাম লিখতে হবে। তো আমি এখানে আপনাদের বোঝানোর জন্য বিধানসভার নম্বর লিখলাম 73 আর বিধানসভার নাম লিখলাম হরিহরপাড়া। এরপরে নাম, আবেদনকারীর নাম লিখতে হবে। এখানে বাংলা ভাষাতেও যেমন লিখতে হবে আবার ইংরেজিতেও কিন্তু লিখতে হবে। তো প্রথমে নাম, তারপরে মধ্য নাম, এটা লেখার আলাদা যেমন জায়গা আছে, তারপরে পদবি লেখার জায়গা কিন্তু আবার আলাদা আলাদা রয়েছে। তো এখানে যদি আমি এইভাবে লিখি, ও তার আগে একটা কথা বলি, ছবি, এখানে একটা ছবি কিন্তু লাগিয়ে নিতে হবে। তো এই ছবিটার যে সাইজ হবে সেটা দেখতে পাচ্ছেন 4.5 সেন্টিমিটার গুণ 3.5 সেন্টিমিটার, এই মাপের ছবি হবে। আর এই ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে খুব ভালো হয় বা হালকা ব্যাকগ্রাউন্ডের হলে কিন্তু ভালো হয়। এরপরে রয়েছে নাম, নামের জায়গাটা। তো নাম ধরুন আমি একটা নাম নিয়ে নিচ্ছি হবুচন্দ্র। এটা হচ্ছে হবু হচ্ছে তার প্রথম নাম, চন্দ্র হচ্ছে তার মধ্য নাম বা মিডিল নেম। এবার তার পদবি হচ্ছে ধরুন মণ্ডল। তো এখানে নাম, তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে মধ্য নাম, তারপরে পদবীর আলাদা ঘর রয়েছে, এখানে পদবী লিখে দেবো। ঠিক এখানে যেভাবে দেখানো হলো এরকমভাবে কিন্তু আপনারা লিখে দেবেন। কারো মধ্য নাম না থাকলে সেটা লেখার দরকার নেই। এবার ওই একই নাম ইংরেজিতে লিখতে হবে। তো প্রথমে ধরুন হবু, একটা ঘর ফাঁকা দিয়ে তার মিডিল নেম চন্দ্র। এরপরে যেখানে পদবী লেখা জায়গা আছে ইংরেজিতে, এটা পদবী লিখে দিলাম। একদম ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন ইংরেজিতে, এক একটা ঘরে এক একটা লেটার আপনারা লিখে দেবেন। তো এই হচ্ছে ফর্মের প্রথম অংশ। এরপরে এই যে এর মধ্যে যে কোনো একজন আত্মীয়ের নাম লিখতে হবে, অর্থাৎ ভোটার তালিকায় ভোটার সম্পর্কিত ব্যক্তির নাম হিসেবে কার নাম রাখতে চাই। তো যারা পুরুষ বা যারা অবিবাহিতা মহিলা তারা বাবার নাম করবেন, আর যারা বিবাহিতা মহিলা তারা স্বামী সিলেক্ট করবেন। তো এখানে আমি ধরুন বাবা করলাম, যেহেতু এটা হবুচন্দ্রের ফর্ম। এরপরে আমরা কি করব, সেই যে অভিভাবক মানে পিতা বা স্বামী যাকে আমরা এখানে সিলেক্ট করলাম, যার ঘরে টিক দিলাম, তার নামটা এবার এখানে লিখতে হবে। এখানে নামটা কীভাবে লিখছি দেখুন, ধরুন এখানে হবুচন্দ্রের বাবার নাম হচ্ছে হরেন, তো হরেন লিখে দিলাম, এটা হচ্ছে তার নাম। এবারে তার পদবিটা লিখে দিলাম, অর্থাৎ এখানে কিন্তু নাম এবং পদবি বা মধ্যনাম সব কিন্তু একটা ঘরে লিখতে হবে। এর জন্য কিন্তু আলাদা ঘর দেওয়া হয়নি, যেটা প্রথমে নাম লেখার ক্ষেত্রে দেওয়া হয়েছিল। তো এখানে আপনারা মাঝে একটা করে ঘর বাদ দিতে পারেন, নাম এবং যদি মধ্য নাম থাকে তার মাঝে একটা ঘর ফাঁক, তারপরে আবার যদি টাইটেল থাকে তো একটা ঘর এইভাবে বাদ দিয়ে আপনারা লিখে দেবেন। তো এটা হচ্ছে বাংলাতে। এবার ইংরেজিতে লেখার জায়গা ওই হরেন মণ্ডল, এটা আমরা ইংরেজিতে এরকমভাবে লিখে দিলাম। এবার মোবাইল নম্বর দেওয়ার জায়গা রয়েছে এখানে। তো যদি নিজের মোবাইল নাম্বার হয় আবেদনকারী তাহলে উপরের এই ঘরে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে।
আর যদি আবেদনকারীর নিজের মোবাইল নাম্বার না থাকে, কোনো আত্মীয় স্বজনের বা পারিবারিক মোবাইল নাম্বার দিতে চায়, তাহলে এই নিচের এই ঘরগুলোতে লিখে দেবে, প্রত্যেকটা ঘরে একটা করে ডিজিট বসবে। এবার ইমেল আইডি আপনি চাইলে দিতে পারেন, যদি নিজের ইমেল আইডি হয় উপরে বসবে, আর যদি ইমেল আইডি অন্য কারো হয়, পরিবারের কারো, তাহলে নিচের এখানে বসিয়ে দিতে হবে। এবার আধার নম্বর যদি থাকে বা দিতে চান, তো এখানে টিক নম্বর দিতে হবে, মানে টিক দিতে হবে, তারপরে এখানে আধার বসিয়ে দিতে হবে, আধারের নম্বরটা বসিয়ে দিতে হবে। এবার যদি কেউ আধার না দিতে চায় বা কারো যদি আধার না থাকে, তাহলে নিচের এই বক্সে এইখানে তাকে টিক দিতে হবে। এবার আসছে লিঙ্গ, আবেদনকারী পুরুষ না নারী না তৃতীয় লিঙ্গ, সেটা এখানে তিনি ঠিক করে নেবেন। তো আধারের বিষয়টা তো বলা হলো, এবার আবেদনকারী লিঙ্গটা কি রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে ধরুন এখানে হবুচন্দ্রের ফর্ম এটা, তো এখানে পুরুষ সিলেক্ট করলাম, যারা নারী তারা নারী করবে, আর তৃতীয় লিঙ্গ যদি হয়ে থাকে তো সেটা করবে। এবার জন্ম তারিখ, সেই অরিজিনাল যেটা জন্ম তারিখ সেটা এখানে লিখে দিতে হবে। প্রথম দুটো ঘরে হচ্ছে দিন, তারপরে একটা ঘর ফাঁকা, তারপরে এই দুটো ঘর মিলিয়ে মাস, আর এখানে এই চারটে ঘর মিলিয়ে মানে আমাদের বছরটাকে এইভাবে লিখতে হবে। এইবারে আমরা যে বয়সটা লিখলাম, এই বয়সের প্রমাণস্বরূপ কোন কোন নথি এখানে দেওয়া যাবে, তার জন্য এখানে 6টি ডকুমেন্টের তালিকা দেওয়া রয়েছে, যেটা আমরা দিতে চাইবো সেখানে কিন্তু সেই উপযুক্ত ঘরে টিক দিতে হবে। তো এখানে কী কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্রথম যেটা আছে, এটা হচ্ছে জন্ম সার্টিফিকেট, তারপরে 2 নম্বর আধার কার্ড, তারপরে 3 নম্বরে প্যান কার্ড, 4 নম্বরে আছে ড্রাইভিং লাইসেন্স, 5 নম্বরে আছে এটা যেটা আমাদের বোর্ড সার্টিফিকেট, যেটা আমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট আমরা যেগুলো বলি, সেই বোর্ড সার্টিফিকেট যেটা সেটা। আর এখানে 6 নম্বরে আছে ভারতীয় পাসপোর্ট। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে বা মাধ্যমিকের অ্যাডমিট থাকে বা সার্টিফিকেট থাকে, সেটাই আপনারা ব্যবহার করবেন। তো এখানে তালিকাতে এতগুলো দেওয়া আছে ঠিকই, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে যে ইআরও বা এই ইআরওরা কিন্তু ওই আধার কার্ড, প্যান কার্ড এগুলোকে বার্থ সার্টিফিকেটের প্রমাণ হিসাবে গ্রাহ্য করতে চায় না। তো কেন চায় না, কী চায় না, সেগুলো আমি বলতে পারবো না, যেটুকু বাস্তব অভিজ্ঞতা আমার একজন বিএলও হিসাবে সেটা আমি বললাম। এরপরে রয়েছে যে জন্ম তারিখের প্রমাণ হিসাবে যদি কারো এই যে 6টা ডকুমেন্টস এইগুলোর মধ্যে যদি কোনোটা না থাকে, তিনি এইগুলোর বাইরে যদি কোনো ডকুমেন্ট দিতে চান, তো সেই ক্ষেত্রে সেই যে ডকুমেন্ট তার নামটা কিন্তু এই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটায় কিন্তু তাকে লিখে দিতে হবে সেই কি ডকুমেন্ট দিচ্ছেন, এইগুলোর বাইরে যদি তিনি দেন। এবং এইটা কিন্তু নিচে আরও এক জায়গায় লিখতে হবে ডিক্লারেশনে, সেটাও আমি দেখিয়ে দেবো। এইবারে ঠিকানা লেখার ক্ষেত্রে যেটা সবাই ভুল করে থাকে, একটা ভুলভাল ঠিকানা লেখে এরপরে কি হয়, যখন ভোটার কার্ডটা আসে ঠিকানাটা ভুলভাল চলে আসে। তো আমি এখানে যে পদ্ধতি আপনাদের বলছি সেই পদ্ধতি অনুসরণ করলে কিন্তু আপনারা ঠিকানাটা একদম ঠিকঠাক লিখতে পারবেন। তো প্রথমে দেখুন গৃহ, ভবন বা অ্যাপার্টমেন্ট নম্বর, মানে আপনার বাড়ির নম্বর লিখে দেবেন। যদি মানে যারা শহরে থাকে তো তাদের ক্ষেত্রে তো একটা পার্মানেন্ট বাড়ির নম্বর থাকে, গ্রামের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির নম্বর থাকে না। তো সেক্ষেত্রে আপনার বাবা বা স্বামীর ভোটার কার্ডটা বা ভোটার লিস্টটা আপনি সঙ্গে নেবেন। তো ভোটার লিস্টে দেখবেন যে বাড়ির নম্বরটা দেওয়া আছে, যেটা সাধারণত এন দিয়ে শুরু হয়, সেটা আপনারা এখানে লিখে দেবেন। আর যদি পার্মানেন্ট হাউস নম্বর থাকে তাহলে তো সেটা লিখে দিচ্ছেন। তাহলে এবারে বাড়ির নম্বর এখানে দেওয়া হলো, এখানে বাংলাতে যেমন লিখতে হবে ঠিক একই রকমভাবে ওই জিনিসটা আবার ইংরেজিতেও লিখতে হবে, প্রত্যেকটার 2টো করে জায়গা আছে। এবার গ্রামের নাম লিখুন গ্রামের ক্ষেত্রে, শহর হলে শহরের নাম, তার আগে এদিকে পাড়া বা মহল্লা বা অঞ্চল এই জায়গাটা রয়েছে, এই জায়গাটায় সবাই ভুল করে থাকে। এই যেখানে অঞ্চল কথাটা যেহেতু রয়েছে, অনেকে এখানে কি করে, আমরা তো গ্রাম পঞ্চায়েতকে অঞ্চল বলে থাকি, তো অনেকে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেয়, সেটা লিখবেন। এখানে পাড়ার নাম লিখবেন, যারা গ্রামে বাস করেন তাদের একটা পাড়া আছে, এখানে আপনারা পাড়ার নামটা লিখবেন। আর শহরের ক্ষেত্রে গলি বা রাস্তা যেটা রয়েছে সেই নামটা এখানে লিখে দেবেন। এখানে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের নাম বা পৌরসভার নাম এখানে লিখতে যাবেন না, তাহলে কিন্তু ঠিকানা ভুল চলে আসবে। ঠিক একই জিনিস এখানে লিখে দিলাম এবার ইংরেজিতে। তারপরে এবার গ্রামের নাম রয়েছে, গ্রামের নাম দেবেন। তারপরে পোস্ট অফিস বা ডাকঘর, গ্রামের নাম বাংলা হলো, তারপরে ইংরেজি, প্রত্যেকটা 2টো ভাষায় করে দিতে হবে। তারপরে ডাকঘর এখানে বাংলা হলো, তারপরে আবার ইংরেজিতে। তারপরে আপনার যে পিনকোড সেই পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে এখানে এই জায়গাটাও অনেকে ভুল করে থাকে, এই যে তহসিল, তালুক আর মণ্ডল, মানে এই একটা জায়গা, এইখানে একটা ভুল করে থাকে আর এইখানে একটা ভুল করে থাকে। এই 2টো জায়গা আপনারা সাবধান হবেন। এখানে লিখে দেবেন পাড়ার নাম বা রাস্তার নাম, আর এখানে গ্রামের ক্ষেত্রে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের যেটা ব্লক বা থানা, সেটা এখানে লিখতে হবে এই জায়গাটা। আর শহরের ক্ষেত্রে পৌরসভা বা ওই ধরনের। এবার এখানে পৌরসভা ওই ধরনের বা যেটা আমাদের সাব ডিভিশন যেটা রয়েছে সেটা লিখতে পারেন। আর এখানে রাজ্য তো বুঝতে পারছেন, জেলা এটা তো বুঝতে পারছেন। তো যে 2টো জায়গায় একটু ভুল হয়
সেই জায়গাগুলো একটু সতর্ক থাকবেন, তাহলে কিন্তু আপনার ঠিকানাটা আপনি এখানে যেমন যেমন লিখে দিচ্ছেন আপনার ভোটার কার্ডে কিন্তু একদম এই স্ট্যান্ডার্ড এই ঠিকানা এটাই কিন্তু আসবে। তো ঠিকানার পরে এবার আরও আসছে এবার বাসস্থানের প্রমাণ্য নথি, অর্থাৎ আপনি যে ভোটার তালিকায় মানে যে ঠিকানায় নাম তুলছেন সেখানে যে আপনি বসবাস করছেন তার কি প্রমাণ রয়েছে। তো তার প্রমাণ হিসাবে এখানে দেখতে পাচ্ছেন যে 7টি কিন্তু এখানে তালিকা দেওয়া রয়েছে। এইগুলোর মধ্যে থেকে যেটা আপনি দিতে চান বাসস্থানের প্রমাণ হিসাবে সেটা আপনি দেবেন। এখানে কি কি লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো পরে আমি ভিডিওটি আরও দীর্ঘায়িত করতে চাইছি না। তো ধরুন আমি আধার কার্ড দিলাম, আধার কার্ডকে কিন্তু আমরা এখানে বাসস্থানের প্রমাণ হিসেবে ব্যবহার করতেই পারি, মানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আমরা ব্যবহার করতেই পারি। তো এইগুলো দিলেন। এবার এইগুলোর মধ্যে যদি কোনোটাই না থাকে তাহলে আপনি যদি অন্য কোনো নথি দিতে চান বাসস্থানের প্রমাণ হিসাবে এইগুলোর বাইরে, তো সেই নামটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে আপনি কি দিচ্ছেন। অনেক ক্ষেত্রে এইগুলো কারোরই নেই, সেক্ষেত্রে কেউ হয়তো আবার পঞ্চায়েত সার্টিফিকেট দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন সেটা। এটা হচ্ছে বাসস্থানের প্রমাণের বিষয়। এবার যদি আবেদনকারী বিকলাঙ্গ হন বা পিডব্লিউডি হন, তো সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন যে কী ধরনের বিকলাঙ্গ। এটা কিন্তু ঐচ্ছিক, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এখানে যেগুলো রয়েছে যে চলৎ শক্তিহীনতা, দৃষ্টিহীনতা, মূক ও বধির, এইগুলোর বাইরে যদি কিছু হয় তো সেটা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। এরপরে অক্ষমতার শতকরা হার, অর্থাৎ আপনার যদি পিডব্লিউডি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটে যে পার্সেন্টেজ লেখা রয়েছে সেই পার্সেন্টেজটা যদি থাকে তাহলে এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। এবারে শংসাপত্র যদি থাকে তাহলে এখানে হ্যাঁ টিক দিবেন। আর শংসাপত্র যদি থাকে তাহলে তো অবশ্যই পার্সেন্টেজ পেয়ে যাচ্ছেন, পার্সেন্টেজ দিতে হবে। আর যদি শংসাপত্র নেই, অর্থাৎ আপনি হয়তো বিকলাঙ্গ বা পিডব্লিউডি কিন্তু এখানে সার্টিফিকেট নেই, তাহলে এখানে না এর ঘরে টিক দিতে হবে। আর হ্যাঁ এর ঘরে টিক দিলে এখানে কিন্তু পার্সেন্টেজ দিতে হবে। এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এখানে কিন্তু বলেই দিয়েছে ঐচ্ছিক। এরপরের বিষয়টা হচ্ছে যে পরিবারের যে সদস্যের সঙ্গে আমি বসবাস করছি যার নাম ইতিমধ্যে সাম্প্রতিক ঠিকানায় মানে আছে, অর্থাৎ এখানে এই বিষয়টা হলো আপনি যেখানে ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন, যে বাড়িতে এখন আছেন সেই বাড়ির যিনি অভিভাবক তার ডিটেলস দিতে হবে। অর্থাৎ আপনি যদি পুরুষ হন বা আপনি যদি অবিবাহিতা মহিলা হন তো সেক্ষেত্রে আপনার বাবার ডিটেলস এখানে দিতে হবে। আর যদি আপনি বিবাহিতা মহিলা হন তো সেক্ষেত্রে এখানে আপনার স্বামীর ডিটেলস দিতে হবে। এইটা কেন দিতে হবে? এই ডিটেলস থেকে কিন্তু আপনাকে সেই পরিবারে অ্যাড করা হবে। সেই পরিবারের সদস্য অর্থাৎ আপনার বাবা যেখানে আছে বা আপনার স্বামী যেখানে আছে এই জায়গাটা আপনি ঠিকঠাক করে লিখে দিলে ভোটার লিস্টে কিন্তু আপনার নামটা তার পাশে গিয়ে বা সেইখানে গিয়ে বসবে। তো যারা অবিবাহিতা মহিলা এবং যারা পুরুষ তারা এখানটায় পরিবারের সদস্যের নামের জায়গায় এখানে কিন্তু মানে বাবার নাম দেবেন, এখানে বাবার নাম দেবেন। আর যারা বিবাহিতা মহিলা তারা এখানটায় দিবেন মানে স্বামীর নাম দেবেন। এখানে বাবা বা স্বামী এই দুটোই কিন্তু এখানে আসবে। এবার সম্পর্কটা কি পিতা না স্বামী সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। যদি এখানে পিতার নাম লেখেন তাহলে এখানে পিতা, যদি এখানে স্বামীর নাম লেখেন তাহলে এখানে স্বামী। এবার ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বর, যদি এখানে আপনি বাবার নাম লেখেন তাহলে বাবার এপিক কার্ডের নম্বর, আর যদি স্বামীর নাম লেখেন তাহলে স্বামীর এপিক কার্ডের নম্বর। এটা দিয়ে ট্রেস করে দেখা হবে যে সে কোথায় আছে। এবার আপনার নামটাকে সেখানে কিন্তু বসানো হবে ভোটার তালিকায়। এবার এই জায়গাটা অনেকে ঠিকঠাকভাবে লেখে না, এবার এই জন্য কী হয় ভোটার লিস্টে তার নামটা কিন্তু ছিটিয়ে যায়, অন্য কোনো জায়গায় চলে যায়। এবার নিচে যেটা রয়েছে এটা হচ্ছে ডিক্লারেশন বা ঘোষণা বিষয়টা। তো এখানে ধরুন ওই যে হবুচন্দ্রের যে বিষয়টা ছিল, তো হবুচন্দ্রের যেহেতু এটা ফর্ম, তো হবুচন্দ্রের বাবার নাম হরেন মণ্ডল, সেটা এখানে আমি দেখিয়ে দিলাম। আর এখানে আবেদনকারীর সঙ্গে সম্পর্কটা হচ্ছে তার পিতা। আর ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বরটা যেটা ছিল ওই হরেন মণ্ডলের যেটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে ঘোষণা অংশ রয়েছে, এই ঘোষণাতে এখানে লিখতে হবে যে আমি একজন ভারতীয় নাগরিক এবং প্রথম এখানে রাজ্যের নাম লিখতে হবে। দেখতে পাচ্ছেন রাজ্যের নাম লেখার জায়গা। রাজ্যের নাম লেখার পরে এখানে জেলা লিখতে হবে আমাকে, জেলা। তারপরে এখানে গ্রাম বা শহর যেখানে আপনার জন্ম হয়েছে, তো এখানে আপনার হচ্ছে জন্ম বৃত্তান্ত, আপনি কোথায় জন্মেছেন সেই রাজ্যের নাম, সেই রাজ্যের কোন জেলায় জন্মেছেন সেই জেলার নাম এখানে দিতে হবে। এরপরে সেই জেলার কোন গ্রামে বা শহরে আপনি জন্মেছেন সেটা এখানে দিতে হবে। এবার গ্রাম বা শহরের মধ্যে যেটা প্রযোজ্য সেটা রেখে বাকিটা আপনি এইভাবে কেটে দিতে পারেন। এইভাবে করলেন, তো এটা হচ্ছে 1 নম্বর। এবার 2 নম্বর ঘোষণাতে কি আছে যে 6 নম্বর ফর্মের উল্লিখিত ঠিকানায় আমি এই যে ঠিকানাটা আগে দেওয়া হলো সেই ঠিকানায় আপনি কতদিন ধরে বসবাস করছেন সেই বসবাসের যে সময়সীমা বা তারিখ সেটা এখানে লিখতে হবে। তো যারা জন্ম থেকেই এখানে বসবাস করছে তাদের জন্ম তারিখটাই এখানে বসিয়ে দিতে পারেন,
কিন্তু যারা বিবাহিতা মহিলা যারা বিয়ে করে এসেছে তারা হয়তো জন্ম থেকে এখানে বাস নাও করতে পারেন, আবার করতেও পারেন যদি একই পার্টের মধ্যে বিয়ে হয়। তো এখানে যে তারিখ থেকে এই ঠিকানায় বসবাস করছে সেই তারিখটা লিখতে হবে। যদি তারিখ মনে না থাকে তাহলে 6 মাস ধরে, 9 মাস ধরে, 12 মাস ধরে, 2 বছর ধরে এরকমভাবে কিন্তু এখানে লেখা যেতে পারে। এবার এখানে আরও ডিক্লারেশন রয়েছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য করছি এবং আমার নাম অন্য কোনো জায়গায় নেই, এইসব বিষয়গুলো আছে। এবার এখানে ওই উপরে যে একটা বিষয় দেখানো হলো যে জন্ম তারিখ বা বয়সের প্রমাণ হিসাবে যে 6টি নথির কথা বলা হয়েছিল, ওখানে যে 6টি নথি উল্লিখিত আছে, তো ওই 6টির বাইরে যদি আপনি কোনো নথি দিয়ে থাকেন তাহলে কি নথি দিয়েছেন সেটার নাম উপরে একবার লিখেছেন, সেটা কিন্তু এখানে আরও একবার লিখে দিতে হবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যারা ওই 6টা নথি জমা দিতে পারেনি, 6টার বাইরে দিচ্ছে কোনো একটা নথি ওই জন্মের প্রমাণ হিসাবে বা বয়সের প্রমাণ হিসাবে, সেক্ষেত্রে ওই যে নথি সেই নথির নামটা এখানে লিখে দিতে হবে। আর যদি আপনি উপরে যে 6টা নথির কথা বলা হয়েছিল জন্মের প্রমাণ হিসাবে তার মধ্যে কোনোটা দিয়ে থাকেন তাহলে এখানে ক্রস দিয়ে দেবেন, এখানে কেটে দেবেন। এটা কিন্তু বলে দিয়েছে যে প্রযোজ্য না হলে কেটে দেবেন। এরপরে ঘোষণা রয়েছে, কি ঘোষণা পড়ে নেবেন। তারপরে যেটা মূল বিষয় যে সই স্বাক্ষর যেটা করতে হবে, তো সিগনেচার না থাকলে কিন্তু ফর্ম বাতিল হবে। আপনি কবে ফর্মটা জমা দিচ্ছেন তারিখ দেবেন, কোথায় থেকে ফর্মটা লিখছেন ফিল আপ করছেন সেই স্থান দেবেন। আর এখানে অবশ্যই আবেদনকারীকে সিগনেচার করতে হবে বা সিগনেচার করতে না পারলে বৃদ্ধাঙ্গুলের ছাপ দিতে হবে। এটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে। তারপরে এবার নিচে রয়েছে প্রাপ্তি স্বীকারপত্র। নিচের এই অংশটুকু প্রাপ্তি স্বীকারের নম্বর বলতে উপরে যে ফর্ম নম্বরটা লেখা হলো সেটা এখানে লেখা হবে, ওটা বিএলওর কাজ, বিএলও লিখে দেবে। এরপরে কত তারিখে ফর্মটা জমা হলো সেই তারিখটা এখানে লেখা হবে। তারপরে আবেদনকারীর নামটা এখানে লেখা হবে। এবার এই অংশটা কিন্তু কেটে বা ছিঁড়ে দেওয়া হবে যিনি আবেদনকারী বা ভোটার তাকে। এবার এই 6 নম্বর ফর্মের সঙ্গে যে ডিক্লারেশন ফর্ম অ্যানেক্সার 4 জমা দিতে হবে সেটা কেমনভাবে ফিল আপ করবেন সেটা দেখাবো। সেই সঙ্গে বলে রাখি যে এই ডিক্লারেশন ফর্ম কিন্তু শুধুমাত্র 6 নম্বর ফর্ম নয়, 8 নম্বর ফর্মের সঙ্গেও একটা বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয়। যখন কোনো ভোটার অন্য রাজ্য থেকে ট্রান্সফার হয়ে আসবে এবং 8 নম্বর ফর্ম ফিল আপ করবে তখনও কিন্তু এই ডিক্লারেশন ফর্মটাকে দিতে হবে। তাই ডিক্লারেশন ফর্ম বা অ্যানেক্সার 4টা হচ্ছে আমাদের যে এনুমারেশন ফর্ম এসআইআর এর ঠিক তার মতোই। তো এখানে কী করতে হবে দেখুন, প্রথমে এখানে নাম লিখতে হবে, আবেদনকারীর নাম। তো এটা যেহেতু হবুচন্দ্র মণ্ডলের ফর্ম আমি আপনাদের দেখাচ্ছি, তো তার নাম লেখা হয়েছে হবুচন্দ্র মণ্ডল। এবার আবেদনকারীর মোবাইল নম্বর, তার ঠিকানা উপরে এখানে দিয়ে দিলেন। তারপরে উপরের যে অংশটুকু যেটা আমাদের এনুমারেশন ফর্মের যে উপরের অংশ, বাবার নাম রয়েছে এখানে। বাবার নামের পরে এখানে বাবার নাম বলতে এখানে এই যে হবুচন্দ্রের ফর্ম এটা, তো হবুচন্দ্রের বাবার নাম এখানে দেওয়া হলো। তারপরে তার এপিক নম্বর অর্থাৎ হবুচন্দ্রের বাবার এপিক কার্ডের নম্বর এখানে দেওয়া হলো। তারপরে এখানে তার মায়ের নাম, হবুচন্দ্রের মায়ের নাম, তারপরে তার মায়ের এপিক নম্বর। এবার হবুচন্দ্রের যদি স্ত্রী থাকতো তাহলে তার স্ত্রীর নাম এবং তার এপিক নম্বর দিতে হতো। তো ধরুন তার নাই বলে আমি এখানে দিইনি, যাদের আছে তারা দেবে। তো এখানে স্বামী বা স্ত্রীর নাম এবং তার এপিক নম্বর দিতে হবে। ঠিক এটা একটা আমাদের ওই এনুমারেশন ফর্মের মতোই এই উপরের অংশটা। এবার নিচের অংশে চলে আসুন যে যারা নতুনভাবে ভোটার তালিকায় নাম তুলছে, মানে সবেমাত্র যাদের বয়স হয়তো 18 বছর পূর্ণ হলো বা এর আগে 18 বছর পূর্ণ হলেও কোনো কারণে নাম তোলেনি, তো তাদের ক্ষেত্রে কী হবে, নিচে এই ডান দিকের অংশটা তারা পূরণ করবে, নিচে ডান দিকে। আর যারা ট্রান্সফার হয়ে আসছে অন্য রাজ্য থেকে বা যাদের নাম 2002 ভোটার তালিকায় ছিল বা আগের যে এসআইআর সেই ভোটার তালিকায় তাদের নাম ছিল, কোনো কারণে এখন কেটে গেছে, তো আবারও সে নতুনভাবে নাম তুলতে চাইছে, তো সেক্ষেত্রে এই বাম দিকের অংশটা পূরণ করতে হবে, ঠিক আমাদের এনুমারেশন ফর্মের মতো। তাহলে বাম দিকে কারা ফিল আপ করবে, যাদের নাম লাস্ট এসআইআরে ছিল সেই ডিটেলস হুবহু মানে ওই লাস্ট এসআইআর থেকে তুলে এনে এখানে বসিয়ে দেবে। আর যারা সবেমাত্র 18 বছর পূর্ণ করে ভোটার তালিকার নাম তোলার জন্য আবেদন করছে তাদের বা যাদের নাম কোনোদিনই ভোটার তালিকায় ছিল না, তারা কি করবে, এখানে তাদের পিতা অথবা মাতা অথবা দাদু ঠাকুমা বা দিদা দাদু তাদের কিন্তু ডিটেলসটা এখানে দেবে। তাহলে এখানে প্রথমেই নাম রয়েছে, এখানে যেহেতু হবুচন্দ্রের ফর্ম এটা, হবুচন্দ্রের বাবার নাম হরেন মণ্ডল লেখা হয়েছে। এবার তার এপিক কার্ডের নম্বর দেওয়া হয়েছে। রিলেটিভের নেম বলতে এখানে এর বাবার নাম বা স্বামীর নাম যেটা আমাদের ওই আগের এসআইআরের, যদি আমি 2002 ভোটার লিস্টের কথা বলি তো 2002 ভোটার লিস্টে যেটা ছিল সেটা লেখা হয়েছে, এটা। এবার সম্পর্কটা কি, সম্পর্ক বলতে এখানে এর সঙ্গে এর কি সম্পর্ক, এই দুজনের মধ্যে সম্পর্ক, এই যে সম্পর্ক এটা কিন্তু আগের যে এসআইআরের যে লিস্ট সেখানে কিন্তু দেওয়া রয়েছে, সেই সম্পর্কটা এখানে বসিয়ে দিলাম। এবার ডিস্ট্রিক্ট কোন জেলাতে নামটা ছিল আগের এসআইআরে, ধরুন নদিয়াতে ছিল, রাজ্য লেখা হলো। এবার নদিয়ার কোন এসিতে বা বিধানসভা ছিল সেটা লেখা হয়েছে, সেই এসির নম্বর লেখা হয়েছে, এটা 2002 বা আগের এসআইআরের ডিটেলস, এটা পুরোটাই আসছে কিন্তু একদম
আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি তাহলে 2002-এর ডিটেলস এখানে আসবে। এখানে সেই নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, যে যত নম্বর সিরিয়ালে এই নামটা ছিল, ঠিক এরকমভাবে ফিল আপ করে দিতে হবে। এরপরে এই ঘোষণাতে এখানে দুটো জায়গা আছে। যারা নতুনভাবে আবেদন করছে ফর্ম 6-এ তাদের ক্ষেত্রে এই ঘরে টিক চিহ্ন হবে, আর যারা অন্য রাজ্য থেকে ট্রান্সফার হয়ে আসছে তারা এখানে টিক চিহ্ন দেবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু হবে, একটা কিন্তু ফাঁকা থাকবে। এবার এখানে ডিক্লারেশনে মানে লেখা রয়েছে যে ভুল তথ্য দিলে আইনগতভাবে কি হবে না হবে ইত্যাদি। এইবার এখানে সিগনেচারের জায়গা রয়েছে। এই সিগনেচারের জায়গাটায় যিনি আবেদনকারী তিনি এখানে সিগনেচার করবেন। তারপরে এখানে বিএলওর সিগনেচারের জায়গা রয়েছে, যিনি বিএলও তিনি এখানে সিগনেচার করে দেবেন। তারপরে এখানে বিএলওর নাম এবং ফোন নাম্বার সেটা এখানে দিয়ে দিতে হবে। এবার এই ফর্মটা 6 নম্বর যে ফর্ম তার সঙ্গে জমা করতে হবে। আর 6 নম্বর ফর্মের সঙ্গে যে সমস্ত নথিগুলো লাগবে, যেমন একটা হলো বয়সের প্রমাণপত্র বা জন্মের প্রমাণপত্র বা জন্ম তারিখের প্রমাণপত্র, স্বাভাবিকভাবে বসবাসের প্রমাণ, অর্থাৎ আপনি যে ঠিকানায় নাম তুলতে চাইছেন সেখানে যে আপনি স্বাভাবিকভাবে বসবাস করছেন তার প্রমাণ লাগবে। আর আপনার পিতা বা মাতা যে ভারতবর্ষের নাগরিক তার জন্য তো এখন লাগছে আমাদের এই অ্যানেক্সার 4। মূলত এই ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু আপনি ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারছেন। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।